নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভাইপোর ডান হাতকে বিনেশ চান্দেল তাকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনআইএর পর ইডির ঝটকার ঠিক নির্বাচনের আগে। এবং স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে প্রশ্নটা যেটা ওঠে, সেই নির্বাচনকে মাথায় রেখেই কি শেষ পর্যন্ত বিনেশ চান্দেল গ্রেফতার হলেন, সে তেমনই ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে। সেটা তো হলো একটা দিক, কিন্তু ভাইপোর এই ডান হাতকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তুলে নেওয়া কী কারণে? কারণটা হচ্ছে 20 কোটি টাকা হাওয়ালাতে অপারেট করেছিলেন, অর্থাৎ নির্দিষ্ট আইপ্যাক কনসালটেন্সি সংস্থা 3টে কয়লা খনি থেকে 3টি খনির কয়েক কোটি টাকা, প্রায় 20 কোটি টাকা সরাসরি আইপ্যাকের ফান্ডে যায়, এমনই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে 2রা এপ্রিল একটা কমপ্লিট রেড হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই বছরের এই মাসে, এবং তারই প্রেক্ষিতে শেষ পর্যন্ত ডেকে পাঠানো হয় প্রতীক জৈন, ঋষিরাজ এবং এই বিনেশ চান্দেলকে। এই বিনেশ চান্দেলরা কলকাতা দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন, যে ঋষিরাজ এবং প্রতীক জৈন দিল্লি হাইকোর্টে গিয়েছেন যে 30শে এপ্রিল পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কাজে সংযুক্ত আছেন, সেই জন্য 30শে এপ্রিল পর্যন্ত যেতে পারবেন না, 30শে এপ্রিলের পর যাবেন, এমনই জানিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এবং সেই অ্যাপিলটা নিয়ে সরাসরি দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন। দিল্লি হাইকোর্টে এদিন শুনানি ছিল, কিন্তু দিল্লি হাইকোর্টে সেই শুনানি হয়নি। এসবি রাজু, যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী ছিলেন, তিনি অ্যাপিয়ার করেননি, ফলত পরবর্তী ডেট 17ই এপ্রিল তার শুনানি। এর মধ্যে আগামীকাল 15 তারিখ শুনানি হচ্ছে আইপ্যাক সংক্রান্ত মামলায়। 8ই জানুয়ারি যে প্রতীক জৈনের বাড়িতে রেড হয়েছিল, কলকাতার আইপ্যাকের অফিসে রেড হয়েছিল, এবং তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গিয়ে ফাইল সরিয়ে নেওয়া, সেই সংক্রান্ত যে মামলায় সেটা সুপ্রিম কোর্টে 15 তারিখ আছে। আর 17 তারিখ আছে এই দুই ব্যক্তি ঋষিরাজ এবং প্রতীক জৈন, তাদের শুনানি। কিন্তু তারই মধ্যে দিল্লি থেকে বিনেশ চান্দেলকে তুলে নেওয়া কী কারণে? আমি অঙ্কটা খুব পরিষ্কারভাবে আপনাদের কাছে বলি। বিনেশ চান্দেল হচ্ছেন কে? তিনি হচ্ছেন সহ প্রতিষ্ঠাতা আইপ্যাকের। আপনারা জানেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা ছিলেন পিকে, তার সঙ্গে অ্যাসোসিয়েট যারা ফাউন্ডার ছিলেন তার মধ্যে বিনেশ চান্দেল ছিলেন, তার মধ্যে আরও একাধিক ব্যক্তি, প্রতীক জৈন ছিলেন, ঋষিরাজ ছিলেন। এদের প্রত্যেককে ইডি সম্প্রতি ডেকে পাঠায় এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডেকে পাঠায়। এখন স্বাভাবিকভাবে অভিযোগের আঙুল উঠছে ইডির দিকে, যে নির্বাচন এলো বলে আপনারা অপারেট করতে শুরু করলেন, কিন্তু বাস্তবটা কি, ভেতরের তথ্যটা কি? আমি খুব সংক্ষেপে সেই তথ্যটা আপনাদের কাছে পরিষ্কারভাবে দেব। যে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অধীন 3টে কয়লা খনি থেকে প্রভূত পরিমাণ টাকা সরে যায়, এবং সেই প্রভূত পরিমাণ টাকার মধ্যে 20 কোটি টাকা হাওয়ালা মারফত আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে, তার নির্দিষ্ট নথি প্রমাণ রেডের মধ্য থেকেও শেষ পর্যন্ত তুলে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন স্বাভাবিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের 3জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে, এবং প্রতীক জৈন সাসপেক্ট করছেন যে তিনি গ্রেফতার হবেন। এটা অনেকদিন আগে থেকেই আমার মনে হয়েছিল। শেষ পর্যন্ত বিনেশ চান্দেল তিনি দিল্লি থেকে অপারেট করেন, ঋষিরাজ ব্যাঙ্গালোর থেকে অপারেট করেন, প্রতীক জৈন কলকাতা অফিস থেকে অপারেট করেন এই আইপ্যাক নামক সংস্থাটির। তো বিনেশ চান্দেল যেহেতু দিল্লিতে থাকেন, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রবর্তন ভবন যেহেতু দিল্লিতে, সেখান থেকেই সরাসরি তাকে গ্রেফতার করা হলো, বিনেশ চান্দেলকে গ্রেফতার করা হলো। কিসের ভিত্তিতে? না, ওই 20 কোটি টাকা কয়লার ফান্ডিংয়ের ইস্টার্ন কোলফিল্ডসের থেকে টাকা চলে গিয়েছিল আইপ্যাক নামক সংস্থাটিতে। দেখুন, দীর্ঘদিন ধরে কয়লার টাকা যে এ রাজ্যের শাসক দলের নেতারা, সর্বোচ্চ স্তরের নেতারা সরায়, টাকা তোলে, তার প্রভূত পরিমাণ তথ্য নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমরাও খুব ফ্রাস্ট্রেটেড যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ব্যবস্থা নেয় না। স্ত্রীর নামে, স্ত্রীর অ্যাকাউন্টে, থাইল্যান্ডের অ্যাকাউন্টের চেক নাম্বার পর্যন্ত প্রকাশ্যে এসে গিয়েছিল, যে কত টাকা ঢুকেছে, নির্দিষ্ট একটি পরিমাণ টাকা বিদেশি ব্যাংকে ঢুকেছে, শালির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং পরবর্তীকালে জানা গিয়েছিল যে 16 জন বিদেশিনী বান্ধবীর সারোগেট অ্যাকাউন্টের মধ্য দিয়েও এই কয়লার টাকা অপারেট করে বিদেশে চলে গেছে হাওয়ালা মারফত। তার ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী ব্যবস্থা নিয়েছেন সেটা জনমনে প্রশ্ন আছে, বিভ্রান্তিও আছে। আমরাও সেটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন করেছি, যে সবই যখন এনফোর্সমেন্ট ডিরেক্টর পাচ্ছে, তখন সর্বোচ্চ এ রাজ্যের দ্বিতীয় প্রভাবশালীকে কেন গ্রেফতার করছে না? আমরা প্র্যাকটিক্যালি থেমেও গিয়েছি। আমরা কোনো একটা জায়গায় বুঝতে পারছিলাম যে সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালী প্রভাব বিস্তার করে নিজের গ্রেফতারিটাকে আটকে রেখেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন গ্রেফতারি কেন? তাহলে তো স্বাভাবিকভাবে জনমনে এই বিভ্রান্তিটা হবে যে নির্বাচন এসছে বলে আপনাদের মনে হচ্ছে। প্রশ্নটা থাকবে, আমি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব না, কিন্তু আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ইট ইজ অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট যে এরা কয়লার টাকা প্রভূত পরিমাণে এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী, দ্বিতীয় প্রভাবশালী শাসক এ রাজ্যের টাকা সরিয়েছেন, দিনের পর দিন সরিয়েছেন, কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিজেকে বাঁচিয়েছেন। কিন্তু আইপ্যাক
আইপ্যাককে তো আর বাঁচাতে পারছেন না, তার কারণ আইপ্যাকের এই রেটটা হবে এটা ক্যালকুলেশনে এ রাজ্যের সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালী শাসকের ছিল না। ফলত আইপ্যাকে যখন রেড হয় 8ই জানুয়ারি, তার পরবর্তীকালে 2রা এপ্রিল যে রেড হয়, সেই রেডে কিন্তু সমস্ত নথি এবং তথ্য কালেক্ট করে নিয়েছে যে 20 কোটি টাকার অপারেশনস হয়েছে, এবং দ্যাট টু গোয়াতে যে এ রাজ্যের শাসক দল নির্বাচনে লড়তে গিয়েছিল তার আগে এই টাকাটা ঢুকেছে। এবার প্রশ্নটা হচ্ছে, একটু ভালো করে ভেবে দেখুন, আমি বলছি যে যে সংস্থাকে দিয়ে এন্টার দলটাকে চালানেরা, সেই সংস্থা কোন পেড বাই কয়লার টাকা। বুঝতে পারছেন সিচুয়েশনটা কোন জায়গায়? মানে আমি বারবার আপনাদের কাছে বলি না, গরু, কয়লা, বালি, পাথর, চাকরি যেখানে পেরেছে হাত বসিয়েছে, ভাগ বসিয়েছে, টাকা বিদেশে পাচার করেছে, স্ত্রীর নামে টাকা পাচার করেছে, শালীর নামে টাকা পাচার করেছে। তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সব তথ্য থাকার পরে শেষ পর্যন্ত তারা চেপে বসে থেকেছে। স্বাভাবিকভাবে সেইখান থেকে তো প্রশ্নটা উঠছে, কিন্তু এই প্রশ্ন যেমন উঠছে তেমনি এই তথ্যটাও প্রতিষ্ঠিত সত্য হচ্ছে যে এই কয়লা, গরু, বালি, পাথরের টাকায় এই রাজনৈতিক দলটি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখুন তো, যে যখন এটা তো স্বাভাবিকভাবে প্রচুর হইচই হবে, কেন দিল্লির মাটি থেকে দাঁড়িয়ে দীনেশ চান্দেলকে তুলে নিল। দীনেশ চান্দেলকে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা, এবং বলা হচ্ছে নেতাদের এবং মিডিয়ার মধ্যে মিডলম্যানের কাজটি করেন প্রচারে, নেতাদের এবং মিডিয়ার মধ্যে ইনি মিডলম্যানের কাজটা করেন দীর্ঘদিন ধরে। তিনি হচ্ছেন সহ প্রতিষ্ঠাতা। এবার এই মানুষটি যখন গ্রেফতার হয়েছেন, স্বাভাবিকভাবে কোর্টে ব্যাপারটা চ্যালেঞ্জ হবে যে দীনেশ চান্দেলকে যখন গ্রেফতার করা হয়েছে, কেন গ্রেফতার? ভাইপোই অপারেশন করাবে এখান থেকে বসিয়ে, যে সর্বোচ্চ এ রাজ্যের, ভারতবর্ষের সর্বোচ্চ মানের এদের আইনজ্ঞদের অ্যাপয়েন্ট করবেন, যেভাবে বিনয় মিশ্রকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, যিনি ভানুয়াতুয়াতে লুকিয়ে আছেন। স্বাভাবিকভাবে এর ক্ষেত্রে হবে। এটা জেনেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীনেশ চান্দেলকে গ্রেফতার করেছেন। এই গ্রেফতারির পেছনে পরিষ্কারভাবে এটা প্রতিষ্ঠিত তথ্য, এবং তথ্যই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আছে যে 20 কোটি টাকা গোয়ার ইলেকশনে আইপ্যাকের কাছে পৌঁছেছিল। এখন আইপ্যাক কয়লার টাকা পাবে কেন? দেখুন, আইপ্যাক তো সর্বভারতীয় একটা সংস্থা, কিন্তু তাদের হেড অফিসটা করে রেখেছে কলকাতায়, ক্যামাক স্ট্রিটের খুব কাছে হেড অফিসটা করে রেখেছে, এবং বিধাননগর, সল্টলেকেও করে রেখেছেন। তার কারণ তারা মনে করেছেন যে উই আর সেফ ইন বেঙ্গল। ফলত স্বাভাবিকভাবে যখন তাদের অফিসে রেড হয়, তখন মুখ্যমন্ত্রী গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আইপ্যাক এই পশ্চিমবঙ্গটাকে হেডকোয়ার্টার্স করে কিন্তু অপারেশন করেছেন। একাধিক এ রাজ্যের নির্বাচন আইপ্যাক লড়েছে এ রাজ্যের শাসক দলের হয়ে। পিকেকে আমরা যারা চিনি, যিনি এই আইপ্যাকের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি নিজের ভোটাধিকারটা পর্যন্ত ভবানীপুরে করে রেখেছেন। প্রতীক জৈন তার কোয়ার্টার লাউডন স্ট্রিটে করে রেখেছেন, যেটা ঠিক ওই ক্যামাক স্ট্রিটের অফিসের ঠিক পেছনে, এবং লাউডন স্ট্রিট নয়, জায়গাটি ওই অঞ্চলটিতে উইদিন আ রেঞ্জ অফ 500 মিটার্স তার বাড়িটা করে রেখেছেন, তার অফিসটা করে রেখেছেন গোদরেজ ওয়াটার সাইডে, এবং আন্ডার হেভি সিকিউরিটি তারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অপারেট করছেন। ফলত স্বাভাবিকভাবে সেই আইপ্যাককে যখন ইডি গ্রেফতার করলো, তার মানে ইডির হাতে নির্দিষ্টভাবে ডকুমেন্টস না থাকলে, তারা তো এটা জানে, যে এসভি রাজু তো এটা জানেন যে আলটিমেটলি এই গ্রেফতারির ইম্প্যাক্টটা কি সর্বভারতীয় ইম্প্যাক্ট পড়বে। দিল্লিতে হাইকোর্টে এটা চ্যালেঞ্জ হবে, দিল্লিতে সুপ্রিম কোর্টে এটা চ্যালেঞ্জ হবে। সেই দিল্লিতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে। স্বাভাবিকভাবে সেখানে তার ডকুমেন্টস, এভিডেন্স সব প্রডিউস করতে হবে। নির্দিষ্টভাবে ডকুমেন্টস, এভিডেন্স, প্রমাণ হাতে না থাকলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এত বড় রিস্ক নেবে, এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছিল। এবং আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে আইপ্যাককে দিয়েও তো ভাইপো এন্টায়ার এই কালো টাকার মধ্যে ইনভলভমেন্টটা করিয়েছে, কারণ আইপ্যাকের তো প্রচুর প্রভূত খরচা। বিভিন্ন গোদরেজ ওয়াটার সাইডে যেসব ছেলে মেয়েদের ডিপ্লয় করে রাখেন, প্রাইভেট কোয়ালিফাইড ছেলে মেয়েদের ডিপ্লয় করেন, এবং তাদের 40-50 হাজার টাকা মাইনে দেন। ফলত স্বাভাবিকভাবে এই প্রভূত পরিমাণ টাকা আইপ্যাক কোথা থেকে পাবে? তারা দে আর ওয়ার্কিং ফর তৃণমূল কংগ্রেস দল এই পশ্চিমবঙ্গের মাটিতে। তৃণমূল কংগ্রেসকে তাহলে ডাইরেক্ট পেমেন্ট করতে হয়। এখানেই রয়েছে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ডাইরেক্ট এত কোটি কোটি টাকা এক একজন স্টাফের পেছনে 40-50 হাজার টাকা দেবেন কি করে? দেবেন এইভাবে যে ঘুরপথে টাকাটা দেবেন। এটা হচ্ছে যত অবৈধ রোজগার, সেই অবৈধ রোজগারটাকে ডিরেক্ট লিঙ্ক করিয়ে দিয়েছেন নট থ্রু তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কয়লার টাকা বলছেন যে আপনি হাওয়ালা মারফত আইপ্যাকে ঢুকিয়ে দিন, যাতে আইপ্যাক আমাদের হয়ে পাবলিসিটি, প্রোপাগান্ডাটা 2021, 2024, 2018 পঞ্চায়েত নির্বাচন,
সেইগুলোতে যাতে 2018 নয় 2023-এর পঞ্চায়েত নির্বাচন, এই সমস্ত নির্বাচনগুলোতে আইপ্যাকের যে প্রভূত পরিমাণ খরচা, কয়েক হাজার কোটি টাকা খরচা, এই টাকাটা কিন্তু এইখান থেকেই ম্যানেজড হয়। এবং সেটা কিন্তু আরও একবার প্রতিষ্ঠা পেল এই কারণে, দেখুন যে কোনো সময় আইপ্যাকের একজন কর্ণধার অ্যারেস্টেড হলেন একটা মানে, কিন্তু যখন দুয়ারে নির্বাচন, যখন 23 তারিখ নির্বাচন, যখন 26 তারিখ নির্বাচন, ঠিক সেই সময় দাঁড়িয়ে 13 তারিখ গ্রেফতারি হচ্ছে। এবং আমি নিজে অ্যাজিউম করছিলাম যে প্রতীক জৈন গ্রেফতার হয়ে যেতে পারেন নির্বাচনের আগে, কিন্তু প্রতীক জৈন যেহেতু কলকাতায় রয়েছেন, প্রতীক জৈনকে ইডি নিয়ে এসে চট করে গ্রেফতার করতে পারবে কিনা সন্দেহ আছে। প্রতীক জৈন আবার দিল্লি হাইকোর্টে গিয়ে অ্যাপিল করে দিয়েছেন। দিল্লি হাইকোর্টে যদি সেটা রিজেক্টেড হয় তখন সুপ্রিম কোর্টে যাবেন। ঠিক এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে টাইম কিলিং করছেন সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ব্যাপারে, ঠিক একইভাবে প্রতীক জৈনকে দিয়ে টাইম কিলিংয়ের প্রসেসের মধ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার গতকাল সব থেকে ইন্টারেস্টিং লেগেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাফানি একটা দীর্ঘ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, দেখলাম বেশ রাতে করে এবং বলছেন যে এটা আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে আইপ্যাকের নাম জড়ালো আর সেটাকে ডিফেন্স করতে নামছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াই? এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর। আমি যখন আপনার হয়ে খুব চিৎকার করব, আই শুড হ্যাভ সাম ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট। কি সেই ইন্টারেস্ট? বিনেশ চান্দেলকে গ্রেফতার করার সময় ইডি এটা হাতে তথ্য পেয়ে তবে গ্রেফতারিটা করেছেন, কারণ এটা জানেন দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ হবে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। ইতিমধ্যে 15 তারিখ, আজকে আগামীকাল শুনানি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল চুরি সংক্রান্ত। বিনীত গোয়েল না, মনোজ ভার্মা, রাজীব কুমারের ফাইল চুরি সংক্রান্ত সেই মামলা রয়েছে 15 তারিখ আগামীকাল। 17 তারিখ আইপ্যাকের মামলা রয়েছে। সুতরাং এই সময় দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এত কাঁচা খেলা খেলবে না যদি হাতে সাফিসিয়েন্ট তথ্য না থাকে। আমার কাছে খালি বারবার এটা মনে হচ্ছে, সততার পরাকাষ্ঠা দেখিয়ে যে সরকার ক্ষমতায় আসে, সততার প্রতীক হাওয়াই চুটির তলায় রেখে যে সরকার ক্ষমতায় আসে, কথায় কথায় গলার শিরা ফুলিয়ে যখন এরাজ্যের সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালী যুবকটি গলার শিরা ফুলিয়ে রাজনৈতিক কথাবার্তা বলে, তার পিছনে লুকিয়ে থাকে এই গাঢ় অন্ধকার, যে অন্ধকার বলছে 20 কোটি টাকা হাওয়ালা মারফত আইপ্যাকে ঢুকে গিয়েছিল। ভাবতে পারছেন? কয়লার টাকা ডিরেক্ট প্রতীক জৈন কিংবা ঋষিরাজ কিংবা দীনেশ চান্দেলের অ্যাকাউন্টে ঢুকেনি, হাওয়ালা মারফত টাকাটা বাইরে থেকে বিদেশ থেকে ঘুরেছে। আন্তর্জাতিক মাফিয়ার কারবার না করলে কেউ এই লেভেলে অপারেট করতে পারে? আমার এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে। আমি মাঝে মাঝেই বলি না, এ রাজ্যে একজন চার্লস শোভরাজ আছে, যার অপারেশন প্রসেসটা দেখলে খালি মনে হয় যে আন্তর্জাতিক মাপের মাফিয়াগুন। ঠিক এক্ষেত্রেও দেখুন প্রমাণিত হলো এ রাজ্যের তথাকথিত সাংবাদিকুল, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেই নাকে জিভ থেকে নাল ঝরে, কিংবা যেসব বাংলা সংবাদ মাধ্যম তৃণমূলকে মনে করে সব থেকে সততার প্রতীক একটি প্রতিষ্ঠান, তারা কি জবাব দেবেন? আমি প্রশ্নটা তাঁদের কাছে করছি যে দেখুন, একজনকে গ্রেফতার করার মানেই তিনি যে প্রমাণিত প্রতিষ্ঠিত ফ্রড, আমি এটা বলছি না, কিন্তু আমি এটা বলছি যে নির্বাচন যখন 23 তারিখ করা নাড়ছে, নির্বাচন যখন 26 তারিখ করা নাড়ছে, তার আগে 13 তারিখ, ঠিক 10 দিন আগে আইপ্যাকের অন্যতম সহ প্রতিষ্ঠাতাকে দিল্লিতে ইডির গ্রেফতার করা, এর পেছনে কিন্তু পরিষ্কারভাবে বলছি সাফিসিয়েন্ট তথ্য হাতে নিয়ে ইডি এটা করেছে। মোথাবাড়ি নিয়ে এনআইএ একের পর এক গ্রেফতার করছে। ইডি এবার ভাইপোর ডান হাতকে গ্রেফতার করে নিল। সময়ের অপেক্ষা, প্রতীক জৈন, ঋষিরাজ এরা গ্রেফতার হবেন, দিল্লি হাইকোর্ট দেখিয়ে বেশি দিন বাঁচতে পারবেন না, সেটা এটা বুঝে গেছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি এই তথ্যটা বলে আপনাদের কাছে এই প্রতিবেদন শেষ করছি। সেটা হচ্ছে, যখন আইপ্যাকের অফিসে, বাড়িতে কিংবা অফিসে রেড হয়, মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়েছিলেন, আপনাদের মনে আছে, মনোজ ভার্মাকে সঙ্গে নিয়েছিলেন, এ রাজ্যের দক্ষিণ কলকাতার ডিসিকে সঙ্গে নিয়েছিলেন, অনেক কিছু করেছেন। আপনাদের মনে আছে যখন ওই গোদরেজ ওয়াটার সাইডে আইপ্যাকের অফিসে রেড হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী এরা, এবং পরামর্শদাতা মনোজ পান্থ, তাঁরাও দৌড়ে গিয়েছিলেন। তো প্রশ্নটা হচ্ছে যে একটি সরকারি সংস্থা নয়, সরকারের 2 নম্বরই অপারেশন মুডটাকে চালিয়ে রাখার জন্য যে সংস্থা কাজ করে, সেই সংস্থা যখন তার অফিসে রেড হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, মনোজ ভার্মা, রাজীব কুমার, মনোজ পান্থ, নন্দিনী চক্রবর্তীদের ঝাঁপাতে হয়। ঠিক একইভাবে সেই সংস্থার দিল্লিস্থিত যিনি সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল গ্রেফতার হন 20 কোটি টাকা কয়লা পাচার কাণ্ডের অভিযুক্ত হিসেবে, তখন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় লম্বা টুইট করেন
এরপরও কি বলার অপেক্ষা রাখে এ রাজ্য কারা শাসন করছে সর্বোচ্চ প্রতারক ছাড়া? 2026-এর এই নির্বাচনের আগেই তো গলার শিরা ফোলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটা সেই নির্বাচনী প্রচারের টাকাটা কোথা থেকে আসছে? হেলিকপ্টারে কোটি কোটি টাকায় যে ব্যয় হচ্ছে। আমি যেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রতিবেদন করছি জায়গাটার নাম পানিহাটি। সেই পানিহাটিতে যেখানে 31 বছরের ডাক্তার কন্যা দেহ পাচার করে দাহ করে দিয়ে ওয়েল ডান বয়েজ বলেছিলেন এখানকার আরেকজন সেই কুখ্যাত নান্টু। সেই পানিহাটি ভবানীপুর থেকে আসতে কিলোমিটার হিসেব লাগে 17 কিলোমিটার। একটা ভিআইপি কনভয়ে 17 কিলোমিটার ট্রাভেল করতে খুব বেশি হলে 20-25 মিনিট লাগে। সেই মহিলা হেলিকপ্টারে এসেছিলেন পানিহাটিতে, নিজের ভবানীপুরের বাড়িতে গিয়েছেন ওই বেহালার ফ্লাইং ক্লাবে, সেখান থেকে হেলিকপ্টারে করে এসে এই 17 কিলোমিটার ডিস্টেন্সের পানিহাটিতে নেমেছিলেন। এই টাকা কোথা থেকে আসে? সেই পানিহাটিতে আগের দিন হেলিকপ্টার এসে ড্রাই রান করেছে, সেই পানিহাটিতে একটি খেলার মাঠকে হেলিপ্যাডে পরিণত করা হয়েছে। এই টাকা কোথা থেকে আসে? প্রশ্নটা করবেন না? এই টাকা আসে আমার আপনার ট্যাক্সের টাকা না, এই টাকা আসে কয়লা, গরু, বালি, পাথর থেকে। আর আমার আপনার ট্যাক্সের টাকা কোথা থেকে আসে, সেটা কোথায় যায়? গতকাল একটা প্রমাণ আপনারা দেখেছি, মোথাবাড়ি কাণ্ডে প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করানো হয়েছিল সুপ্রিম কোর্টে। আপনারা দেখেছেন গতকাল এসআইআরের প্রেক্ষিতে এসআইআর এর ট্রাইব্যুনালের ভোটাররা ঢুকতে পারবেন কিনা ভোটে, তার জন্য প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করানো হয়েছিল। কে দাঁড়াননি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানেকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান, কপিল সিব্বাল। কে দাঁড়াননি? সিদ্ধার্থ লুথরা। কে দাঁড়াননি? ভারতবর্ষের প্রখ্যাততম আইনজীবীদের দাঁড় করিয়ে গতকাল সুপ্রিম কোর্টে আমার নিজের হিসেব 3 কোটি টাকার উপরে এই রাজ্য সরকার, প্রতারক সরকার খরচা করেছে। সেটা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা। যে টাকায় চাকরি দেওয়া যেত সেই টাকায় ওরা উকিল পোষেন। আর যে টাকা চোখে দেখা যায় না কিন্তু তার উত্তাপটা পোহানো যায়, তার উত্তাপে রাজনৈতিক ফসল পাওয়া যায়, সেই টাকা বিদেশের হাওয়ালা মারফত নিজের দল চালানোর জন্য আইপ্যাকে ঢোকানো যায়। এটাই তো সারমর্ম। গতকালের শেষ পর্যন্ত এই বিনেশ চান্দল নামক ব্যক্তিটি গ্রেফতার হওয়াতে তাতে লাফাচ্ছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনার অসুবিধা কোথায়? বিনেশ চান্দল কে কোথাকার? দিল্লিতে বসেন, তিনি গ্রেফতার হয়েছেন, আপনি লম্বা এক স্যান্ডেলে পোস্ট করছেন। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি? থেকে কি আর বলার প্রয়োজন লাগে? অপেক্ষা রাখে। আমি বাংলার মানুষকে বলছি 2026-এর নির্বাচনে এই চোর, প্রতারক, ডাকাত ইন্টারি পলিটিক্যাল পরিবারটাকে নির্বাসনে পাঠানো দরকার। তা নাহলে এই ইতিহাসের রিপিটেশন কত হবে জানি না। নির্বাচনের আগে ইডির এই গ্রেফতারি অবশ্যই যেমন প্রশ্ন তোলে, কিন্তু আবার সেই প্রশ্নেরও উত্তর দেয় যে একটা মাফিয়ার রাজনৈতিক দল এই বাংলায় কিসের টাকায় আলটিমেটলি চলে? কয়লার টাকা, ইস্টার্ন কোলফিল্ডসের 3টে খনি থেকে যে টাকা আত্মসাৎ করেছেন। মনে আছে কিছুদিন আগে আমরা একটা কেস স্টাডি করেছিলাম, মনোরঞ্জন মণ্ডল, যাকে একটি নির্দিষ্ট থানাতে ওসি করা হয়েছিল, ইডি ডেকে পাঠিয়েছে, 3 বার তিনি যাননি, তাকে আসানসোল কমিশনারেটে গোয়েন্দা বিভাগে লুকিয়ে রাখা হয়েছে। তিনি কার হয়ে টাকা তুলতেন? 1.5 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন। কার হয়ে টাকা তুলতেন? তাকে লুকিয়ে রেখেছে কে? এরপরও বলার অপেক্ষা রাখে আজকের পর যে তাকেও লুকিয়ে রেখেছে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী পরিবার। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ ভাবুন, চিটফান্ডে যে সরকারের যাত্রা শুরু, সেই সরকারের কয়লাকাণ্ডেই কি শেষ পর্যন্ত যাত্রা শেষ? প্রশ্নটা থাকলেও ভবিষ্যৎ উত্তর দেবেন, নির্বাচক মণ্ডলী উত্তর দেবে, কিন্তু শেষ হওয়া উচিত। এটা জোরের সঙ্গে আবারও বলতে পারি। এবং এই প্রতারক সরকার, এই ডাকাত সরকার, কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, চাল সব কিছুতে লুট করা একটা প্রতারক, একটি রাজনৈতিক দল এবং তার ক্রিমিনাল গোষ্ঠী, এবং তার সঙ্গে এক শ্রেণীর আইপিএস অফিসার, এক শ্রেণীর আইএস অফিসার, তাদের যে র্যাকেট পশ্চিমবঙ্গের মাটিতে চলছে, তারই তো নেট রেজাল্ট এইটা যে কয়লার টাকা হাওলা মারফত গোয়ার নির্বাচনে খাটতে যাচ্ছে রাজ্যের রাজনৈতিক দলের হয়ে। প্রশ্নটা থাকলো, ভাববেন আপনারা।